হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আলোচনার বিষয় একটি ছোট গল্প। গল্পটির নাম দ্য ফ্রি রেডিও। লিখেছেন সলমান রুশদি। গল্পটিতে ঢোকার আগে সলমান রুশদি সম্পর্কে অল্প কিছু কথা আমরা জেনে নিই। তার পুরো নাম স্যার আহমেদ সালমান রুশদি। তিনি জন্মগ্রহণ করেন 1947 সালে বোম্বে, দেন বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া। হি ইজ এ পোস্ট কলোনিয়াল রাইটার। সে এখন বসবাস করে আমেরিকাতে। ঠিকানা হচ্ছে ইউনিয়ন স্কোয়ার, ম্যানহ্যাটেন, নিউ ইয়র্ক। তার ইউনাইটেড কিংডমের সিটিজেনশিপ ছিল আগে, এখন তিনি ইউনাইটেড স্টেটসের সিটিজেন, মানে আমেরিকার সিটিজেন। হি ইজ ইউজুয়ালি ক্যাটাগরাইজড আন্ডার দ্য ম্যাজিক রিয়ালিজম মোড অফ রাইটিং, মোস্ট ফেমাসলি অ্যাসোসিয়েটেড উইথ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা বিখ্যাত বই রয়েছে, 100 ইয়ার্স অফ সলিটিউড। তো সেই 100 ইয়ার্স অফ সলিটিউড বিখ্যাত বই লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো তার লেখার সঙ্গে সালমান রুশদির বিশেষ মিল রয়েছে। সালমান রুশদি ম্যাজিক রিয়ালিজম প্রয়োগ করেন তার লেখার মধ্য দিয়ে। তার জীবনী সম্পর্কে কিছু কথা। Salman Rushdie was born in a Muslim family and educated in Britain. He lived in Pakistan as a television writer for a short time and moved to New York in 2000. 1983 সালে রুশদি was elected a Fellow of Royal Society of Literature in United Kingdom, senior literary organization. তো রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের তিনি ফেলো হন 1983 সালে। এটা কিন্তু ইংল্যান্ডের ঘটনা। এরপর হি ওয়াজ অ্যাপয়েন্টেড কমান্ডার, এরপর তিনি কমান্ডার নিযুক্ত হন। এবার এইটা আমি উচ্চারণ করতে পারছি না, তো এটার কমান্ডার তিনি নিযুক্ত হন অফ ফ্রান্স, ফ্রান্সের এই সংস্থাটার নাম, ইন জানুয়ারি 1999। ইন জুন 2007, 2007 সালে কুইন এলিজাবেথ সেকেন্ড নাইটেড হিম ফর হিজ সার্ভিসেস টু লিটারেচার। তাকে নাইটহুড প্রদান করেন কুইন এলিজাবেথ 2007 সালে। 2008 সালে দ্য টাইমস, মানে টাইম পত্রিকা, র্যাঙ্কড হিম 13th, 13 নম্বর র্যাঙ্ক তাকে দেওয়া হয় অন ইটস লিস্ট অফ 50 গ্রেটেস্ট ব্রিটিশ রাইটার্স সিন্স 1945। 1945 সালের পর থেকে 2000 সাল থেকে রুশদি হ্যাজ লিভড ইন দ্য ইউনাইটেড স্টেটস। 2000 সাল থেকে সে ইউনাইটেড স্টেটসে বসবাস করছেন, আমেরিকাতে। 2010 সালে আনোয়ার আল আওলাকি পাবলিশড অ্যান আল কায়দা হিট লিস্ট। এটা হচ্ছে একজন লোকের নাম। তিনি আল কায়দাদের একটা হিট লিস্ট বের করেন, মানে ওয়ান্টেড লোকদের নাম বের করেন, যেটা আল কায়দার লিস্টে রয়েছিল, আল কায়দা জঙ্গি বাহিনী। ম্যাগাজিনটার নাম ইন্সপায়ার ম্যাগাজিন। এই ম্যাগাজিনে সেই লিস্টটা প্রকাশিত হয়। সেখানে সালমান রুশদির নাম ছিল। হি ওয়াজ ওয়ান্টেড বাই আল কায়দা। কারণ বলা হয় তিনি মুসলিম ধর্মকে ইনসাল্ট করেছেন। তার যে সেটানিক ভার্সেস নামক বই রয়েছে, সেখানে তিনি নাকি হজরত মোহাম্মদকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এটা মুসলিমদের মতামত। হি ওয়াজ নেমড ডিস্টিংগুইশড রাইটার ইন রেসিডেন্স অ্যাট দ্য আর্থার এল কার্টার জার্নালিজম। তো নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে 2015 সালে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যেখানে ওই জার্নালিজম পড়ানো হয়, জার্নালিজম ইনস্টিটিউট, যেটার নাম আর্থার এল কার্টার, সেখানে তার নাম প্রকাশিত হয় একজন বিখ্যাত রাইটার হিসেবে। আর্লিয়ার হি টট অ্যাট এমোরি ইউনিভার্সিটি। হি ওয়াজ ইলেক্টেড টু দ্য আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স। ইন 2012 হি পাবলিশড জোসেফ অ্যান্টন এ মেমোয়ার। এই নামে একটা বই তিনি প্রকাশ করেন। ইট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ হিজ লাইফ ইন দ্য ওয়েক অফ দ্য কন্ট্রোভার্সি ওভার স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেস লেখার জন্য তার জীবনের উপরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেইটা নিয়ে তিনি এই বইটা লেখেন, জোসেফ অ্যান্টন। তিনি এখন একজন অ্যাথেইস্ট, নাস্তিক, যেমন তসলিমা নাসরিন একজন নাস্তিক, কন্ট্রোভার্সিয়াল রাইটার। সালমান রুশদিও তাই। তিনি অনেক কিছু লিখেছেন, তার মধ্যে যেটা আজকে প্রাসঙ্গিক সেটা হলো একটা কালেকশন। সেই কালেকশনের বইটার নাম ইস্ট ওয়েস্ট। 1994 সালে প্রথমে প্রকাশিত হয়। এটা একটা অ্যান্থোলজি, এটার মধ্যে অনেকগুলো শর্ট স্টোরি রয়েছে।
দ্য বুক ইজ ডিভাইডেড ইন্টু 3 মেইন সেকশনস। এই বইটার 3টে সেকশন রয়েছে। প্রথম সেকশনটার নাম ইস্ট, দ্বিতীয় সেকশনের নাম ওয়েস্ট, আর তৃতীয় সেকশনটার নাম ইস্ট ওয়েস্ট। ইচ সেকশন কন্টেইনিং স্টোরিজ ফ্রম দেয়ার রেসপেক্টিভ জিওগ্রাফিক্যাল এরিয়াস। ইন দ্য ইস্ট ওয়েস্ট, যেটা থার্ড পার্ট, ইস্ট ওয়েস্ট, এই সেকশনে বোথ ওয়ার্ল্ডস আর ইনফ্লুয়েন্সড বাই ইচ আদার। আসলে যে ঘটনাটা হয়েছে, যেটা হচ্ছে ইস্ট এই নামের যে পার্ট, এখানে প্রাচ্য দেশীয় বিভিন্ন ঘটনা দিয়ে গল্প আছে। ওয়েস্ট হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজের বিভিন্ন ঘটনা দিয়ে গল্প, আর ইস্ট ওয়েস্ট হচ্ছে দুটোর মিক্সচার, রিফ্লেকশন। সেইটাই এখানে বলা হয়েছে। ইস্ট ওয়েস্ট গল্প যে পার্ট রয়েছে সেখানে দুটো পৃথিবীর, পশ্চিমা পৃথিবী এবং প্রাচ্য দেশীয়, এই দুটো পৃথিবী একজন আরেকজনকে কি করে ইনফ্লুয়েন্স করে সেই সম্পর্কিত বিভিন্ন গল্প এই থার্ড পার্টে রয়েছে। প্রথমে আমরা ইস্ট প্রথম পার্টটা দেখি। এইখানে 3টে গল্প রয়েছে। প্রথম গল্পটার নাম গুড অ্যাডভাইস ইজ রেয়ারার দ্যান রুবিস। সেকেন্ড গল্পের নাম দ্য ফ্রি রেডিও, যেটা আমরা আজকে পড়ব। থার্ড গল্পের নাম দ্য প্রফেটসেস হেয়ার। এরপর দ্বিতীয় পার্ট ওয়েস্ট। এই পার্টে যে গল্প রয়েছে তার প্রথম গল্পটার নাম ইওরিক, দ্বিতীয় গল্পের নাম অ্যাট দ্য অকশন অব দ্য রবি স্লিপার্স, থার্ড ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড কুইন ইসাবেলা অফ স্পেন কনজিউমেট দেয়ার রিলেশনশিপ। এতটা বড় নাম। তাহলে ইস্টে রয়েছে 3টে গল্প, ওয়েস্টে পেলাম 3টে গল্প। এবার ইস্ট ওয়েস্টের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলো হলো দ্য হারমোনি অব দ্য স্ফেয়ার্স, চেকভ অ্যান্ড জুলু, দ্য কোর্টিয়ার। তাহলে এখানে 3টে গল্প, এখানে 3টে গল্প, এখানেও 3টে গল্প। তাহলে মোট এই ইস্ট ওয়েস্টের মধ্যে 9টা গল্প রয়েছে। তার মধ্যে আমরা পড়ব দ্য ফ্রি রেডিও, যেটা ইস্ট এই পার্ট থেকে নেওয়া হয়েছে। এরপর দ্য ফ্রি রেডিও গল্পটাতে ঢোকার আগে একটা কথা বলতে হবে। তাকে বুকার প্রাইজ দেওয়া হয় তার একটা নোভেল, যেটার নাম দ্য মিডনাইট চিলড্রেন, 1981 সালে প্রকাশিত হয়। তো সেই বইটার জন্য তাকে বুকার প্রাইজ দেওয়া হয়। গল্পটার সেটিং হচ্ছে ইন দ্য মিড 70s, in the context of the Indian emergency 1975 to 1977। গল্পটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। গল্পটার ন্যারেশন বা ন্যারেটর হচ্ছে আনরিলায়েবল ন্যারেটিভ। দ্য ফ্রি রেডিও ডেপিক্টস 3 মেইন ক্যারেক্টার্স। এই গল্পটাতে 3টে প্রধান চরিত্র রয়েছে। এখানে চরিত্রগুলো হলো রামানি। রামানি হচ্ছে একজন গুড লুকিং ইয়াং ম্যান। হি ইজ দ্য প্রোটাগনিস্ট। হি ইজ এ নেইভ রিক্সা রাইডার, সে রিক্সা চালক। দ্বিতীয় জন হচ্ছে থিপসেস ওয়াইফ বা থিপসেস উইডো। প্রথমে সে একজন চোরের বউ ছিল, এখন সে উইডো, চোর মারা গেছে। তার কোনো নাম দেওয়া হয়নি, তাকে থিপসেস উইডো বলেই বলা হয়েছে। শি ম্যারিস রামানি, পরবর্তী সময়ে এই উইডোটা রামানিকে বিয়ে করে। শি ইজ 10 years older than him, রামানির চেয়ে সে 10 বছরের বড়। অ্যান্ড হ্যাজ 5 children from her previous marriage, আগে যে বিয়ে হয়েছিল চোরের সঙ্গে সেই তার থেকে তার এখন 5টি বাচ্চা সন্তান রয়েছে। সে এখন আর সন্তান নিতে চায় না। ন্যারেটর হচ্ছেন একজন ওল্ড টিচার হু এনজয়েস এ হাই সোশ্যাল স্ট্যাটাস। ন্যারেটরের সোশ্যাল স্ট্যাটাস একটু ভালো। গল্পটার থিম, এই গল্পটার থিমগুলো হলো অপারেশন, পভার্টি আর পলিটিক্স। এগুলো হচ্ছে এই গল্পটার থিম। গল্পটার শুরু, বিগিনিং সেন্টেন্স, ফার্স্ট লাইন, উই অল নিউ নাথিং গুড উড হ্যাপেন টু হিম while the thief's widow had her claws dug into his flesh. But the boy was an innocent, a real donkey's child. You cannot teach such people. এই লাইনটা ন্যারেটর ওই রিক্সাপুলার রামানি সম্পর্কে মন্তব্য করছে। The story centers on the free radio. The protagonist Ramani longs for it with great energies or eagerness. It turns out to be an illusory dream made by the government that destroys the protagonist completely. The story ends with Ramani's leaving for Bombay in order to pursue his fantastic dreams to become an actor in Bollywood. এবার আমরা ন্যারেটর সম্পর্কে একটু জেনে নিই। ন্যারেটর সম্পর্কে জানাটা খুবই দরকার।
The narrator is an old teacher who is an important part of the community. He used to know Ramani's parents. রামানির প্যারেন্টকে এই ন্যারেটর জানতো, তাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল। দ্য ন্যারেটর অফেন সুইচেস বিটুইন দ্য সিঙ্গুলার আই অ্যান্ড প্লুরাল উই। ন্যারেটর কখনো কখনো নিজেকে আই বলে সম্বোধন করছেন, আবার কখনো উই বলে সম্বোধন করছেন। এটা দ্বারা কি বোঝায় সেটা বলছি। হুইচ মিনস দ্যাট হি অ্যাজিউমস দ্য রোল অফ কমিউনিটিস স্পোক্সম্যান। দ্য ন্যারেটর ইজ আনরিলায়েবল অ্যাজ ইট ইজ filtered through the narrator's biases and preconceptions. What is more, his knowledge is limited to gossip and what he can witness. সে হচ্ছে আনরিলায়েবল কারণ তার একটা বায়াস, পক্ষপাতিত্ব রয়েছে রামানি সম্পর্কে, কারণ সে রামানির মা বাবাকে জানতো, পূর্ব পরিচিত, আর তার ধারণাগুলো সে ব্যক্ত করেছে, সেই ধারণাগুলো সে পেয়েছে লোকের মুখ থেকে শুনে, আর কিছু কিছু সে হয়তো দেখেছে। তো এগুলোর মিলিয়ে তার মতামতটা সে ব্যক্ত করছে, সুতরাং তাকে ভরসা করা যায় না, সেই জন্য বলা হয়েছে আনরিলায়েবল ন্যারেটিভ। Unreliable narrators are fairly common in modernism and postmodernism. Salman Rushdie belongs to the latter movement. Salman Rushdie postmodern writer. The narrator is particularly prejudiced against the thief's widow. চোরের যে বউ, চোরের যে উইডো, থিপস উইডো সম্পর্কে ন্যারেটরের কিন্তু আগে থেকেই ভুল ধারণা বা খারাপ ধারণা ছিল, সুতরাং তার বলার মধ্যে একটা পক্ষপাতিত্ব থাকবে। দ্য ফ্যাক্ট দ্যাট হি নেভার অ্যাড্রেসেস হার বাই হার ওন নেম রিভিলস এ লট অ্যাবাউট দ্য ন্যারেটরস ভিউ অন জেন্ডার। ন্যারেটর কখনোই থিপসের উইডোর নাম নেয়নি, এটা দ্বারা বোঝা যায় থিপসের উইডোটাকে সে কিন্তু ভালো চোখে দেখেনি। দ্য উইডো ইজ অনলি ডিফাইন্ড বাই হার disreputable dead husband, as if her identity were tied inextricably with his. এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি, যে চোরের উইডো, থিপসেস উইডোর নাম বলা হয়নি। এখানে আমরা বুঝতে পারি যে ফিমেল আইডেন্টিটিটাকে সাপ্রেস করা হয়েছে, দমন করা হয়েছে, যেন চোরের আইডেন্টিটির মধ্যেই চোরের বউয়ের আইডেন্টিটি লুকিয়ে রয়েছে। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা ন্যারেটরের কোন ধারণা পাই? ইন ন্যারেটরস ভিউ, উইমেন আর নট ইন্ডিপেন্ডেন্ট বিইং, দে আর ডিপেন্ডেন্ট। এই গল্পটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল হিস্ট্রি রয়েছে। সেই হিস্ট্রিটা কি সেটা একটু জানতে হবে। ইন দ্য স্টোরি, Rushdie makes reference to real historical events that took place in India. The narrator has the following to say about Ramani's new friends. রামানির নতুন বন্ধু হয়েছিল সমাজে, সেই বন্ধুদের সম্পর্কে ন্যারেটর কমেন্ট করছে, কমেন্ট করে বলছেন দে বলতে রামানির বন্ধুগুলো, তো দে অল ওর দ্য আর্ম ব্যান্ডস অফ দ্য নিউ ইউথ মুভমেন্ট। দিস ওয়াজ দ্য টাইম অফ দ্য স্টেট অফ ইমার্জেন্সি period from 1975 to 1977, during which Prime Minister Indira Gandhi ruled by decree. সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইমার্জেন্সি চলছিল 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত। সেই সময়ে ইউথ মুভমেন্ট শুরু হয় এবং সেই ইউথ মুভমেন্টের সদস্যরা তাদের হাতে এক ধরনের ব্যান্ড পরত। তো সেই সদস্যরা রামানির সাথে বন্ধু হয়েছিল। It was declared by President ফখরুদ্দিন আলী আহমেদ ডিউ টু ইন্টারনাল ডিস্টারবেন্স। তখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিল ফখরুদ্দিন আলী আহমেদ। দ্য ইন্ডিয়ান ইমার্জেন্সি অফ 25th June 1975 টু 21st March 1977, এতটা সময় ধরে ইমার্জেন্সি চলছিল। ইট ওয়াজ 21 month পিরিয়ড, 21 মাস ধরে ইমার্জেন্সি চলে তখন। When President Fakhruddin Ali Ahmed, upon advice by Prime Minister Indira Gandhi, declared a state of emergency under Article 352 of the Constitution of India. ভারতের কনস্টিটিউশনের 352 নম্বর ধারা অনুযায়ী ইমার্জেন্সি ঘোষণা করা হয় তখন। Effectively bestowing on her the power to rule by decree, suspending elections and civil liberties. তো সেই ইমার্জেন্সির সময় সমস্ত পাওয়ার দেওয়া হয় ইন্দিরা গান্ধীর ওপরে। দ্য ইমার্জেন্সি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পিরিয়ডস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ইট ওয়াজ ডিউরিং দিস টাইম দ্যাট সঞ্জয় গান্ধী,
দ্য প্রাইম মিনিস্টার্স সন। ইন্দিরা গান্ধীর ছেলের নাম ছিল সঞ্জয় গান্ধী। তো সেই ইমার্জেন্সির সময়ে সঞ্জয় গান্ধী কি করেছিল, সে লঞ্চ করেছিল, হি লঞ্চড এ ক্যাম্পেইন প্রোগ্রাম স্টেরিলাইজেশন, যেটাকে বলা হতো নাশবন্দি। স্টেরিলাইজেশন বা নাশবন্দি, এই প্রোগ্রাম সে চালু করেছিল জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। ওয়ান অফ দ্য মেইন থিম অফ দ্য শর্ট স্টোরি, এই ছোট গল্পটার প্রধান যে থিম, মেইন থিম, সেটা হচ্ছে এই স্টেরিলাইজেশন বা নাশবন্দি। তো নাশবন্দি বা স্টেরিলাইজেশনটা কি সেটা আমি পরে বলছি। এবার গল্পটির সামারি আমরা জানবো, গল্পটির মধ্যে কি রয়েছে সেটা আমরা জানবো। দ্য ফ্রি রেডিও গল্পটি একটি মূর্খ নির্বোধ বোকা রিক্সা চালক, যার নাম হচ্ছে রমণী, সেই রমণীর কাহিনী এখানে আমরা পাবো। তার কাহিনী নিয়ে গল্পটি লেখা। এই রমণী সহজেই অন্যদের ফ্ল্যাটারি বা চাটুকতায় পা দিয়ে ফেলে। সে গুজবের দ্বারা পরিচালিত হয় এবং বোম্বাইয়ের বলিউডে একজন সফল চলচ্চিত্র নায়ক হওয়ার স্বপ্ন সে দেখে। তার আকর্ষণীয় চেহারা ও মুখশ্রী রয়েছে, সেই জন্য সে আকৃষ্ট হয়ে পড়ে একটি দরিদ্র চোরের বিধবার প্রতি, যে বিধবা আবার 5টা সন্তানের মা। সে বিধবা রমণীর থেকে 10 বছরের বড়, আর সে তাকে বিয়ে করতে রাজিও হয় তার সুন্দর চেহারার জন্য, রমণীর সুন্দর চেহারার জন্য। চোরের বিধবা বা থিপসেস উইডো একটি শর্তে রমণীকে বিয়ে করবে বলে ঠিক করে। শর্তটা হচ্ছে, যদি রমণী ইন্দিরা গান্ধীর ছেলে নিষ্ক্রিয়করণ যে কর্মসূচি চালু করেছে, নাশবন্দি যে কর্মসূচি চালু করেছে, সেটাতে যদি সে সামিল হয় তাহলে সে রমণীকে বিয়ে করতে পারে। এই শর্ত সে মহিলা রমণীকে দিয়েছে এবং এটা দেওয়ার কারণ হচ্ছে ওই মহিলা আর সন্তান চায় না, কারণ বিয়ে হলে তো রমণী সন্তান উৎপন্ন করতে চাইবে, কিন্তু বিধবা সেটা চায় না, তাই সে রমণীকে এই শর্ত দিয়েছে। বিধবা বলে যে আমি আর সন্তান চাই না, তাই তোমাকে নাশবন্দি বা স্টেরিলাইজেশন করতে হবে। তার সাথে ফ্রি রেডিও দেবে বলে সরকার ঠিক করে, যারা নাশবন্দি করবে তাদের একটা করে উপহার দেওয়া হবে, সেটা হচ্ছে রেডিও। সেই রেডিওর লোভেও রমণী কিন্তু নাশবন্দি করতে রাজি হয়, সে নাশবন্দি করতে চলে যায়। নাশবন্দি বা ভ্যাকেটমি, এতে পুরুষের যৌনাঙ্গের সাধারণ পুরুষের যে নির্বীজমন সেটা বন্ধ করে দেওয়া হয়, মানে বীর্যপাত সে করতে পারবে না সেক্স করার সময়। ফলে যার সাথে সেক্স করবে সেই মহিলার গর্ভে সন্তান হবে না, কিন্তু সে সেক্স করতে পারবে। এটা সরকারের একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি, কিন্তু সরকারের মতে তা সমাজের ভালোর জন্যই করা হচ্ছে। গল্পের যে কথক ন্যারেটর, সে বুড়ো মাস্টার মশাই, সে এই নিয়ন্ত্রণকরণের পক্ষপাতী নন। তার মতে রমণীর এসব করানো একদম উচিত নয়। যে সরকার চালু করেছে এটার শিকার হয়েছে অনেকেই এই রমণীর মতো, কিন্তু তা সত্ত্বেও তারা এই 2 নম্বরী পদ্ধতির শিকার। সরকারের তরফ থেকে যে ফ্রি রেডিও দেওয়া হবে, বিনামূল্যে রেডিও দেওয়া হবে, কোনোদিনই রমণীর হাতে এসে তা পৌঁছাবে না। আর সত্যি পৌঁছায়নি, কারণ সেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, ফ্রি রেডিও দেওয়াটা বন্ধ হয়ে গেছে, রমণী সেটা জানে না। রমণী ফ্রিতে রেডিও পাওয়ার জন্য সে অনেক দিন অপেক্ষা করেছে, কিন্তু তার সেই আশা কোনোদিনই পূরণ হয়নি। এই বুড়ো মাস্টার মশাই, যিনি ন্যারেটর, তিনি একটা বটগাছের তলায় বসে হুকায় ধূমপান করতেন এবং রমণী ও তার স্ত্রীর গতিবিধি লক্ষ্য করতেন। আর ওখানেই ওই পাশটাতেই রমণী তার রিক্সা রাখত। রমণীর শুভকামনা করেন এই মাস্টার মশাই, কারণ রমণীর পিতামাতাকে তিনি চিনতেন এবং জানতেন। তারা অনেক কষ্ট করে রমণীকে বড় করেছে সেটাও তিনি জানেন, কিন্তু চোরের বিধবার প্রতি তার যে সেক্সুয়াল অ্যাট্রাকশন, যে খারাপ মনোভাব, রমণীর স্ত্রী হিসেবে তাকে দেখা ন্যারেটরের কাছে একটি খুব দুঃখের বিষয়। ইতিমধ্যে শহরে অনেক নতুন ইয়াং ম্যানরা আসে, যারা ওই ক্যাম্পেইন চালাতো, সেই ক্যাম্পেইনের সদস্যরা আসতো, তার সঙ্গে রমণীর বন্ধুত্ব হয় এবং রমণীকে তারা অনেক মিথ্যে প্রশংসা করে যে তোমার চেহারা নায়কের মতো, তুমি হিরো হতে পারবে। এসব শুনে রমণী খুশি হতো এবং এইগুলো সে গিয়ে ওই থিপসের উইডোর কাছে বলতো। তো থিপসের উইডো তাকে না থামিয়ে সেও তাকে প্রশংসা করত যে তুমি হ্যাঁ বোম্বে গেলে নায়ক হতে পারবে। রমণী সেই আশাও মনে মনে পোষণ করত। আর রমণী একটা রেডিও পেয়েছে বলে সে ভান করত, সে তার কাছে একটা রেডিও আছে বলে সে মনে করত। রমণী নিজের কল্পনায় দেখতে পেত যে তার কাছে একটা রেডিও রয়েছে
এবং সেই রেডিও সে কানের কাছে ধরতো কাল্পনিক ওয়েতে, এবং সেই রেডিওর যে ধারাভাষ্যগুলো, কথাগুলো সে মিমিক করত, সে নকল করে নিজে বলতো। ন্যারেটর একদিন চোরের বিধবাকে এই নিয়ে কথা শোনায়, কিন্তু চোরের বিধবা ন্যারেটরকে বলে যে এর জন্য আমি দায়ী নই, রমণীই আমাকে বিয়ে করার জন্য আগ বাড়িয়ে বলেছে। রমণী যখন রিক্সা নিয়ে শহরে যেত, তখন একটা বানিয়ার দোকান, বানিয়ার শপ, সেখানে ওই চোরের উইডো, থিপসেস উইডো ওয়েট করতো ওর জন্য। তো সেইখান থেকে তার রিক্সায় সে উঠতো, এইভাবে তাদের মধ্যে সাক্ষাৎ হতো। বানিয়াও বলতে পারতো না যে এই চোরের উইডোর কাছে, থিপসের উইডোর কাছে টাকা কোথা থেকে আসে। তার ছেলে মেয়েকে খাওয়ানোর টাকা নেই, অথচ সে একটা লাক্সারি লাইফ সে লিড করে, তো টাকা কোথা থেকে আসতো। তো তারা ভাবতো এই মহিলা প্রস্টিটিউটের কাজ করে, কারণ অনেকেই অনেক সময় দেখেছে তার সেই ঝুপড়ির ঘর থেকে অনেক মেল পুরুষ মানুষকে বেরিয়ে যেতে বা বেরিয়ে আসতে। আসলে রমণী ওই চোরের বিধবার খপ্পরে পড়েছে। রমণীর যখন নতুন বন্ধু হয় আর্ম ব্যান্ডস ইউথ, তো তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে রমণী মদ পান করতে থাকে। সে মদ পান করত ইন দ্য ব্যাক অফ ইরানিস ক্যান্টিন, সেখানে লুকিয়ে, ইরানির ক্যান্টিনের পিছন দিকে লুকিয়ে সে মদ পান করত। ন্যারেটর অনেক চেষ্টা করেছে তাকে এই পথ থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু পারেনি। এরপর থেকে রমণী আর থিপসের উইডো এরা প্রকাশ্যে চলাফেরা করে, তারা মেলামেশা করতে থাকে প্রকাশ্যেই, মানে নির্লজ্জের মতো, লোককে আর তারা পরোয়া করে না। তো রমণীর যে নতুন বন্ধুরা হয়েছিল, তারা তাকে অনেক ব্রেন ওয়াশ করে তাকে নশবন্দি করায়। ন্যারেটর তাকে অনেক উপদেশ দেয় যে এটা করার দরকার হবে না, করার দরকার নেই। রমণী তাতে কান দেয় না। রমণী বলে যে এটা আমার ব্যাপার, কারণ এতে কোনো অসুবিধা হবে না। আর থিপসের উইডো আর কোনো চিলড্রেন চায় না, আর কোনো বাচ্চা চায় না, আর বলে আমি এটা নাশবন্দি করিয়ে ফেলেছি অলরেডি, আর আমি একটা ট্রেনজিস্টারও পাবো, রেডিও পাবো ফ্রিতে। আর এটা অবৈধ ক্যাম্পেইন হয়ে দাঁড়ায় পরে, কারণ ওই সদস্যরা জোর করে মানুষকে নাশবন্দি করাতে শুরু করে, মানুষকে ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করেও নাশবন্দি করাতে শুরু করে মানুষকে তখন। আর তারা প্রথমে শহরে এসেছিল হোয়াইট ক্যারাভ্যান নামক একটা গাড়িতে করে। ন্যারেটর রমণীকে বুঝিয়ে বলে যে তুমি যদি এটা করো তাহলে তোমার পৌরুষ চলে যাবে, ম্যানহুড চলে যাবে, আর তুমি এটা করছো ওই মহিলার খপ্পরে পড়ে। ন্যারেটর বলে, মাই ইডিয়ট চাইল্ড, ইউ হ্যাভ লেট দ্যাট উইমেন ডিপ্রাইভ ইউ অফ ইউর ম্যানহুড। হে বাচ্চা, ওই মহিলাটা তোমার পুরুষত্ব কেড়ে নিয়েছে। এরপর রমণী ফ্রিতে রেডিও পাওয়ার আশায় বসে থাকে। রমণী কন্টিনিউস টু ক্যারি অ্যান ইনভিজিবল রেডিও, বাট হি সিমস স্ট্রেইনড ফ্রম হিজ ফিট অফ ইমাজিনেশন। Every time he rides through town, he puts his hand up to his ear and mimics radio broadcasts. The community is almost fooled into thinking that Ramani has the real thing. তো মানুষ ভাবতো রমণীর কাছে সত্যি বুঝি একটা রেডিও রয়েছে। এরপর রমণী যখন তার স্ত্রী ও তার 5টি বাচ্চাদের নিয়ে নিজের রিক্সা বিক্রি করে দিয়ে, মানে নিজের রিক্সা বিক্রি করে দিয়েছে এবং ওই স্ত্রীটাকে নিয়ে তার বাচ্চাদের সহ সে অন্যদের কথা মতো নায়ক হওয়ার জন্য সে মুম্বাইতে চলে যায়। তখন আমাদের ন্যারেটর খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু কিছুদিন পরেই রমণী চিঠি পাঠায়। চিঠিতে যে লেখা, সেই লেখাটা খুবই সুন্দর। সেখানে রয়েছে রমণীর মুম্বাই জীবনের বর্ণনা। এগুলো পড়ে মাস্টারমশাই, মানে যিনি আমাদের ন্যারেটর, সে হাসেন, কারণ তিনি জানেন যে এই সব কিছুই হচ্ছে মিথ্যে কথা, বানানো। কারণ ওই হাতের লেখাটা রমণীর নয়, পেশাদারী একজন লেখকের দ্বারা রমণী লিখিয়েছেন, কারণ রমণী লেখাপড়া জানে না, সে লিখতে পারে না। যাই হোক, এই গল্পটি ভারতের সামাজিক রাজনৈতিক ইতিহাসের সাথে জড়িত এবং এর মাধ্যমে সামাজিক স্তরের সর্বনিম্ন মানুষের প্রতি অবহেলা ও আচরণ পুনর্বার প্রকাশিত হলো। গল্পটির শেষ লাইন জানা আমাদের দরকার। রমণী তার নিউ লাইফ এর গল্প চিঠির মাধ্যমে ন্যারেটরকে জানাতেন। অ্যাকর্ডিং টু দ্য লেটার্স, দ্য রিক্সা রাইডার্স ট্যালেন্ট ওয়াজ ডিসকভার্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড নাও he lives the excellent life of a rich film star. The narrator says, narrator লাস্টে কমেন্ট করছেন, they were wonderful letters, brimming with confidence
but whenever I read them, and sometimes I read them still, I remember the expression which came over his face in the days just before he learned the truth about his radio, and the huge mad energy he had poured into the act of conjuring reality by an act of magnificent faith out of the hot thin air between his cupped hand and his ear. এই গল্পটি পড়ে আমরা কি দেখতে পেলাম? The story was successful in depicting how all the exploitation and oppression was done under national benefit and towards the growth of nation. It is about the hegemonies construed to depict the reality of nationalism. তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে আমি এই গল্পের সিম্বল এবং সিম্বলিজম আর শর্ট কোশ্চেন আনসার আলোচনা করব। থ্যাংক ইউ।